শুরু করেছে আজ নতুন পর্ব। প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে ঘটনা শুরু করার আগে একটু বলবো যে অনেকেই আছেন ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এবং চ্যানেলটার গল্পগুলোকে লাইক করেন না, কোনো কমেন্টও করেন না। তাদের উদ্দেশ্যে বলছি, এটা সাবস্ক্রাইব করতে আর কতক্ষণই বা সময় লাগে একটা লাইক বা কমেন্ট করতে, কিন্তু আপনাদের এই সাবস্ক্রাইব বা লাইক বা কমেন্ট এটাই আমাকে অনেক অনুপ্রেরণা দেয় এবং এই জিনিসটা দেখলেই আমি অনেক ভালো ভালো গল্প আপনাদের কাছে নিয়ে আসবো আর কি, ঘটনা। তো দয়া করে যা দেখছেন শুনছেন তাদেরকে বলছি যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ঘটনাগুলো একটু লাইক করে দিন, এবং কেউ কে কোথা থেকে দেখছেন সেটা একটু কমেন্ট করলে বা ঘটনা কেমন লাগছে না লাগছে সেগুলো একটু কমেন্ট করলে খুব ভালো লাগে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ঘটনায় চলে যাই। যে আজ ঘটনা পাঠিয়েছে সে থাকে ডানকুনিতে। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে সেরকমভাবে পড়ে শোনাচ্ছি। নমস্কার, আমার নাম পায়েল। আমার বাড়ি ডানকুনি থেকে বেশ খানিকটা ভেতরের দিকে। যে ঘটনা আমি আজ লিখে বেড়ালাম সেটা আমার নিজের মাসির সাথে ঘটেছে এবং এখনও ঘটে যাচ্ছে, ঠিক আছে? তো প্রথমে বলি যে আমার এই যে মাসির কথা বলছি সেটা আমার নিজের মাসি। এবার মাসি যখন যে বাড়িতে বিয়ে হয়ে গেছে আর কি, সে বাড়িতে এই ঘটনাটা ঘটা শুরু হয়েছে। এবার এই যখন আমার মাসির বিয়ে হয় সেই সময় কিন্তু আমার বয়স ছিল ওই 17-18 হবে, মানে আমি তখন ক্লাস 12-এ পড়ি, ঠিক আছে, যখন আমার মাসির বিয়ে হয়। এবার আমার মাসি যে বাড়িতে বিয়ে হয়েছে সেই বাড়ি থেকে আমাদের বাড়ি, মানে আমি বাবা মা যে বাড়িতে থাকি সেই বাড়ি, এবং আমাদের দাদু দিদার বাড়ি, দাদু দিদার মা, এই মামা, এই তিনজন থাকে। এবং আমাদের বাড়িতে আমি, বাবা মা এবং মাসিদের যে শ্বশুর বাড়ি, নতুন যে বাড়িতে মাসি উঠেছে বিয়ে করে, এই তিনটে বাড়ির মধ্যে একে অপরের মধ্যে ডিস্টেন্স রয়েছে 15 থেকে 20 মিনিট। বেশি মানে একই এলাকার মধ্যে তিনজনের বাড়ি 15 থেকে 20 মিনিটের ডিস্টেন্স একে অপরের সাথে। তো ঘটনাটা হচ্ছে, আমার মাসি দেখে শুনে বিয়ে হয়েছে। এবার যেদিনকে আমার মাসি বাড়িতে ঢোকে আর কি, সে দেখছে যে মাসির যে হাজবেন্ড, ঠিক আছে, তার ফ্যামিলি কেউ তাকে বরণ করছে না। হাজবেন্ডের বন্ধুদের বাড়ির ওয়াইফ বা মা, তারা বাড়িতে এসে বরণ করছে। এই জিনিসটা কিন্তু মাসির খুব অবাক লেগেছিল যে অন্য বাড়ির লোকজন, বউ মহিলা এসে আমাকে বরণ করছে কিন্তু নিজের বাড়ির কেউ তাকে বরণ করছে না। এবার পরে মাসি ঘটনা শুনতে পায় যে এই যে বাড়িটা দুতলা বাড়ি, ওপরের তলায় থাকে হচ্ছে আমার মেশোর মামা মামি এবং তার ছেলে, এবং নিচের তলায় থাকতো হচ্ছে দাদু দিদা এবং আমার মেশো। দাদু দিদা মারা যাওয়ার পরে মেশো একাই থাকতো আর কি, মানে দিদা রিসেন্টলি মানে বিয়ের কিছু বছর আগেই মারা গেছে, কিন্তু দাদু অনেক বছর আগেই মারা গেছিলো। এবার আমার মেশোর যে বাবা মা, তারা কিন্তু মেশো ছোটোবেলাতেই মারা যায়, তারপর থেকে মেশো ওখানেই বড় হয় আর কি, দাদু দিদার কাছে বড় হয়। এবার মেশোর বাবা মা মানে মারা আর কি অনেক ভাই বোন ছিল, 4 ভাই এবং 3 বোন এরকম ছিল আর কি। এবার এক এক করে অনেকে মারা যায় এবং লাস্ট অব্দি ওই এক মামা উনি বেঁচে ছিলেন এবং আরও 3 মাসি বেঁচে ছিল, ঠিক আছে। এবার 3 মাসি আলাদা আলাদা জায়গায় থাকতো, কিন্তু ওই বাড়ির ওপর কিন্তু প্রত্যেকের লোভ রয়েছে। এবার দিদা মারা যাওয়ার পরে, মেশোর দিদা মারা যাওয়ার পরে আগে আর কি, পুরো বাড়িটা কিন্তু আমার মেশোর নামে করে দিয়ে চলে যায়, এবং সেই থেকে আমার মামা, এই মেশোর মামা এবং মেশোর বাকি যে মাসিরা, প্রত্যেকের কিন্তু মেশোর উপর খাড় রয়েছে। এবং মেশো এটাও জানে যে তাদের মধ্যেই কেউ না কেউ তাকে মারার চেষ্টা করে, ঠিক আছে, লোক ফোক লাগায়, ঠিক আছে, কোনো সময় বিভিন্ন কারণে কে করে সেটা তার কাছে জানা নেই, কিন্তু বিভিন্নভাবে তাকে অনেকভাবেই মারার চেষ্টা করে বা ভয় দেখায়, হুমকি দেয়, এরকম সব করে। কিন্তু আমার মেশো ওরকম দমে যাওয়ার মতো লোক নয়, ঠিক আছে। এটা হচ্ছে এই বাড়ির ঘটনা। এবার বাড়িটা যে এলাকায়, তার পেছন দিকেই একটা বাড়ি রয়েছে, যেটা একবারে পরিত্যক্ত বাড়ি, দেখে বোঝাই যাবে যে পরিত্যক্ত বাড়ি, কারণ না সেখানে কোনো লাইট রয়েছে, ঠিক আছে, না সেখানে পুরো মেনটেন করা হয়, বাড়ির আশেপাশে কাউকে দেখা যায়। প্লাস পুরো বাড়িতেই কিন্তু গাছের শিকড় বাকড় পুরো বাড়িটাকে ঘিরে ফেলেছে, হ্যাঁ, এবং অনেক জায়গায় চুনবালি খসে পড়েছে, এরকম একটা, মানে দেখে বোঝা যাবে যে একটা পরিত্যক্ত বাড়ি, যে বাড়িটা একবারেই মেশোদের বাড়ির একদম পেছন দিকে, ঠিক আছে। এবার
মেসোদের যে বাড়িটা, মাসি মেসোদের যে বাড়িটা, উপর তলায় তো ওরা থাকে, মামা মামিরা থাকে মেসোর। নিচের তলায় দুটো ঘর রয়েছে, দুটো বেডরুম, একটা রান্নাঘর, বারান্দা। বারান্দা রয়েছে ওই বেডরুমের সাথে অ্যাটাচ, এবং একটা রান্নাঘর ও বাথরুম, আর হচ্ছে ঠাকুর ঘর। এবার দুটো ঘরের মধ্যে একটা ঘরে বা মেসো আর আমার মাসি থাকে, আর একটা ঘর পাকাই পড়ে থাকে। যে ঘরে ওরা দুজন ঘুমায় আর কি, থাকে আর কি, বেডরুম, সেই ঘরের যে ব্যালকানি, সেই ব্যালকানি থেকেই কিন্তু ওই পেছনে যে ঘরটা, সেই ঘরটা দেখা যায়। ঠিক আছে, এবার বেশ 2-3 দিন হয়েছে। ঠিক আছে, আমার মাসি মেসুকে জিজ্ঞেস করছে যে তার এই বরণ করার যে কি ব্যাপার, হ্যাঁ, যে তার উপরের তলায় তার মামি থাকে কিন্তু তাকে বরণ করলো না, কেন এরকম? সেই সময় কিন্তু এই যে ঘটনাগুলো, যতগুলো আমি যে এতক্ষণ যেগুলো বললাম, হ্যাঁ, এই ইতিহাসটা আর কি, এই ইতিহাসটা মেশো সেই সময় মাসিকে বলেছিল যে সে এরকম এখানে থাকতো, দিদা তার নামে বাড়িটা করে দেওয়ার পর থেকে তাদের অনেক রাগ রাগ এইসব, সেই পর থেকে কথা সেরকম বলে না। মেশো দিদা মারা যাওয়ার পর থেকে মেশো একে রান্না বান্না করে খায়, এইসব আর কি। তো এগুলো শোনার পরে মাসি খুবই কষ্ট পায়, মানে তার খুবই খারাপ লাগে। কিন্তু আমার মেশো বলে দিয়েছিল যে ওপরে কারোর সাথে কথা অত বলার দরকার নেই, যদি তারা না বলে তাহলে তুমিও কথা বলার দরকার নেই। ঠিক আছে, কিন্তু যখনই আমার মাসির সাথে তার মামি শাশুড়ি দেখা হয় বা চোখাচোখি হয়ে যায়, মাসি কথা বলার চেষ্টা করে বা হাসি মুখে দেখা দেয়, কিন্তু তারা কিন্তু কোনো ভ্রুক্ষেপ করে না। এবং রাস্তাতেও যখন দেখা হয় একদম পুরো মুখ চোখ বেঁকিয়ে চলে যায়, যেন তার চেনেই না, অথচ তারা এক বাড়িতেই থাকে। এরকম একটা ব্যাপার, এরকম একটা সম্পর্ক আর কি। 2-3 দিন হয়েছে, সে দেখছে যে যে পেছনের যে পরিত্যক্ত বাড়িটা, সে বাড়িটা কিন্তু রাত হলেই এরকম যেন সব শব্দ ভেসে আসে ওখান থেকে। প্রথমে সে ভাবতো যে হয়তো ওপরের তলা থেকে হয়তো সেই মাসি মেশোর মামামির যে ছেলে, সে হয়তো কোনো সিরিয়াল ফিরিয়াল বা কোনো সিনেমা দেখছে, সেখান থেকে শব্দ, কিন্তু না, ওই শব্দটা 2-3 দিন অবজার্ভ করার পর আমার মাসি বুঝতে পেরেছিল সেটা বাড়ির বাইরে থেকে বাড়ির ভেতরে আসছে। এবার কোথা থেকে আসতে পারে, তাই না? সে তখন একদম মাসির মনে হয় যে ওই পরিত্যক্ত যে বাড়ি, সেই বাড়ি থেকেই হয়তো শব্দটা আসছে, নাহলে আর কোথাও আসার সব জায়গা নেই। এবার 2-3 দিন আমার মাসি সন্ধ্যেবেলা দেখেছে ওই বাড়ির যে লাইট, উপরের তলায় যে লাইটটা কিন্তু জ্বলছে। ঠিক আছে, এবার আমার মাসি বুঝতে পারেনি প্রথম দিকে যে যে বাড়িটা একবারেই পরিত্যক্ত, যেখানে কেউ থাকে না, সেখানে লাইট কী করে জ্বলে, এবং সন্ধ্যে হলে লাইট কী করে জ্বলে যায়, আর হচ্ছে আওয়াজই বা কী করে আসে। তো একদিনকে আমার মাসি কী করে, যে ওই বাড়ির সন্ধেবেলায় যখন সে লাইটটা জ্বলেছে, ওই যে ঘরের যে বারান্দা, সে বারান্দায় বসেছিল দেখার জন্য যে লাইটটা জ্বলেছে, কেউ না কেউ তো ঢুকেছে বাড়িতে, নাহলে লাইটটা জ্বালাবে কে? ওই বেরোনোর সময় কে বেরোচ্ছে সেটা দেখার জন্য। ঠিক আছে, দেখছে লাইটটা কিন্তু বেশ খানিকক্ষণ পরে বন্ধ হয়ে যায়, কিন্তু সেটা কিন্তু কে বন্ধ করলো সেটা কিন্তু আর দেখা যায় না, মানে বাইরে থেকে আর কেউ বেরোচ্ছে না, বন্ধ হয়ে গেছে কিন্তু বাইরে থেকে আর কেউ বেরোচ্ছে না। এই জিনিসটা কিন্তু মাসিকে খুব অবাক করে। এবং রাতের বেলা যখন আবার মাসি ওই বারান্দার দরজা দিতে যায়, তখন দেখছে আবার জ্বলছে। তখন প্রায় 11:30 12:15 বাজে। সেই সময় কে থাকবে ওই বাড়িতে, ভাঙাচোরা বাড়িতে? দেখলে বাড়িটাকে দেখলে একটা কাজ সময় ব্যাপার রয়েছে, তারপরে ওই বাড়িতে কে থাকবে অত রাতের বেলা? এই জিনিসটা কিন্তু আমার মাসির খুবই একটা অদ্ভুত লাগছিল। এবং মাঝে যে রাত্রেবেলা যে শব্দটা সে শুনতে পায়, সেই শব্দের ব্যাপারে কিন্তু সে মাসিকে জিজ্ঞেস করে, মেশোকে জিজ্ঞেস করে যে তুমি এইসব কোনো শব্দ পাও না? আমরা প্রত্যেকদিন শব্দ পাই, এবং বাইরের ব্যাপারেও বলে, কিন্তু মেশো কিন্তু এইসব কোনো কথাই গ্রাহ্য করে না। সে বলে যে না, তোমার এইসব মনের ভুল, তুমি নতুন এসছো এখানে, ওর জন্য এসব মনের ভুল, আমি তো কোনোদিন এসব কিছু দেখিনি। এবার মাঝে মাঝে যখন আমার মাসি রাস্তা বেরোয় আর কি, দোকান বাজার করার সময়, একটা মহিলা রয়েছে, বয়স্ক করে মহিলা, সে বলেছে তুমি রবির বউ না? আমার মেশোর নাম হচ্ছে রবি। তুমি রবির বউ না, নতুন এসছো বিয়ে? বলছে হ্যাঁ হ্যাঁ। তখন বলছে যে তুমি যে ওখানে রয়েছো, তোমার সমস্যা হয় না কোনো? আমার মাসি তখন একটু থতমত খেয়ে যায়, সমস্যা মানে কি সমস্যা হবে?
বলছে তুমি পুরো সন্ধ্যাবেলা বাড়িতে একাই থাকো? আমার মাসি বলছে হ্যাঁ আমি বাড়িতে একাই থাকি যতক্ষণ না রবি আসে, আমার হাজবেন্ড আসে আর কি। হ্যাঁ, বলছে তোমার ভয় লাগলে তুমি আমাদের বাড়িতে আসতে পারো, তোমার বাড়ি থেকে আমার বাড়ি বেশি দূর নয়, 2 মিনিটের রাস্তা। আমি মাসি বলছে তখন ভয় লাগবে কেন, কিসের ভয়? তখন ওই বয়স্ক মহিলাটা বলছে তোমাদের বাড়ির পেছনে যে একটা বাড়ি রয়েছে কোনোদিন দেখেছো? আমার মাসি বলছে হ্যাঁ দেখেছি। ওই বাড়ি থেকে কোনো অদ্ভুত কিছু দেখতে পাও না? তখন মাসি বলছে যে হ্যাঁ, রোজ রাতের বেলায় ওখানে কেমন একটা সব শব্দ শুনতে পাই, কান্নার শব্দ বা হাসির শব্দ, পুরুষ মানুষের। এবং সন্ধে হলে দেখি বাড়িতে কেউ লাইট জ্বালায়, কিন্তু কে জ্বালায়, কে ঢোকে বাড়িতে এবং কে বেরোয় কিছু দেখতে পাই না, শুধু দেখি লাইট জ্বালায় এবং কিছুক্ষণ পরে লাইটটা বন্ধ হয়ে যায়। এই কথাগুলো বলার পরে কিন্তু মাসি দেখছে ওই যে মহিলা, তার মুখ চোখের ভঙ্গি একেবারেই পাল্টে গেছে, মানে সে ভয় পেয়ে গেছে। তখন সে বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা, সাবধানে থাকবে এরকম করে সে বলে। তারপর মাসি বলে যে আপনি কিছু জানেন বাড়িটার ব্যাপারে, জানলে বলুন না। তখন বলছে না না না, আমি এরকম কিছু জানি না, আমি আবার কি জানতে যাব। আমি লোকমুখে শুনেছিলাম ওই বাড়িতে নাকি বাড়িটা ভালো না, অনেকদিন থেকে বন্ধ পড়ে রয়েছে, সেজন্য জিজ্ঞেস করলাম, আমি কিছু জানি না। এরপরে আমার মাসি বলছে যে আমি তো বাড়িতে একাই থাকি, আপনি আসতে পারেন তো আমাদের বাড়িতে সন্ধ্যেবেলা, গল্প করবো আমরা। তখন ওই মহিলাটা বলছে যে না না না, আমি ওইদিকে যাব না, তোমাদের বাড়ির দিকে যাব না, ওখান থেকে রাতের বেলা ফেরা খুব সমস্যা। তো বলছে রাতের বেলা ফেরা কিসের সমস্যা? যে তুমি থাকো না, তুমি তুমি তো এখানে থাকবে, তুমি তো চলে যাবে না, তুমি বুঝতে পারবে, তুমি নিজেই বুঝতে পারবে। এই বলে সে একদম পুরো হনহন করে হাঁটা মারে, তাকে আর দেখাই যায় না আর কি, মানে এতটাই সে কথা শুনে ভয় পেয়ে গেছে বা কিছু আর কি। এই কথাগুলো রাতের বেলা যখন আমার মাসি মেশোকে বলছে, মেশো একেবারে রেগে যায় মাসির ওপরে এবং বলে তোমাকে আমি বারণ করেছি তো, আমি তো বলছি এখানে কিছু নেই, তা তোমার বারবার করে সবাইকে জিজ্ঞেস করা কি মানে? মেশো খুবই রেগে গেছিল আর কি এই কথা শুনে। তো একদিনকে কি হয়, আমার মাসিকে আমার দিদা ফোন করেছিল রাতের দিকে, ঠিক আছে, রাত তখন প্রায় 10:30, 11:45 বাজে। এবার ঘরের মধ্যে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না বলে আমার মাসি ফোনটাকে নিয়ে বাড়ির উঠোনে যায়, ঠিক আছে। এবার উঠোনে গিয়ে কথা বলছে, এবার কথা বলতে বলতে আমার মাসি ছাদের দিকে তাকায়, ঠিক আছে। এবার যখন সে ওই ছাদের দিকে তাকিয়েছে আর কি, তখন সে কি দেখছে, মামি শাশুড়ি, মেশোর যে মামি আর কি, তিনি ওই ছাদের যে পাঁচিল, সে পাঁচিলে বসে রয়েছে, বাইরের দিকে পা তার ঝুলছে, ঠিক আছে, তার পরনে একটা নাইটি রয়েছে এবং তার চুলগুলো রীতিমতো খোলা এবং দুদিকে হাওয়ায় উড়ছে, অথচ বাইরে কোনো রকম কোনো হাওয়ার কোনো চিহ্ন নেই, ঠিক আছে। পুরো চুলগুলো বাইরে এলোমেলো হয়ে চারিদিকে উড়ছে এবং তার পুরো শরীরটা কিন্তু পুরো ফ্যাকাশে হয়ে গেছে, সাদা ফ্যাকাশে, এবং তার হাসিটা প্রচণ্ড পরিমাণে একটা চওড়া হয়ে গেছে এবং তার চোখগুলো পুরো গোল গোল হয়ে গেছে, মানে মানুষের চোখ অত বড় হতেই পারে না, গোল গোল একটা চোখ, যে দেখছে হচ্ছে ওই যে বাড়ি, পরিত্যক্ত বাড়িটা, সে বাড়ির দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে। আমার মাসি ওনাকে দেখে এতটা ভয় পেয়ে যায়, সে চিল্লিয়ে ওঠে এবং বলে যে আপনি এখানে কি করছেন, এবং বলে সে চিল্লিয়ে ওঠে, ঠিক আছে। এই সব চেলানোর শব্দ এবং এই যে বলেছে এই শব্দ শুনে ওই মামি শাশুড়ি কিন্তু মাসির দিকে তাকায়। এতক্ষণ তার মুখে যে একটা তৃপ্তির হাসি ছিল, মানে দেখে মনে হচ্ছিল সে ওই বাড়ির দিকে তাকিয়ে কিছু একটা তৃপ্তি অনুভব করছে। এরপরে কিন্তু সে মাসির দিকে যখন তাকায়, তখন তার মুখে একটা রাগের চিহ্ন দেখা যায়, মানে রাগান্বিত একটা যে মুখের হাবভাব হয় সেই এরকম আর কি, মানে দেখে বোঝা যাচ্ছে সে একটা কিছু করছিল, তার কাজে বাধা দেওয়া হয়েছে, এরকম একটা ব্যাপার, মানে কটমট করে আমার মাসির দিকে তাকিয়ে রয়েছে, এরকম একটা ব্যাপার। এবার তখন সেই সময় আমার মাসির সঙ্গে সঙ্গে আমার মেশোকে রাখতে যায়, যে দেখানোর জন্য যে তার মামি কি করছে। যখন খুব জোর হলো 5 থেকে 10 সেকেন্ড, তার মধ্যে আমার মাসি মেশোকে নিয়ে এসে দেখছে সেখানে কেউ নেই, ঠিক আছে। দুজনে যখন তাড়াতাড়ি করে ছাদে যায়, ছাদ পুরো খালি। যখন ছাদ থেকে যখন নামবেই, তো
তো ওদের সামনে দিয়ে নামতে হবে না, কিন্তু কেউ কোথাও নেই, ঠিক আছে। এবং রীতিমতো ছাদের দরজার তালা অবধি দেওয়া। এই 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে তালা দিয়ে ঘরে ঢুকে এত কিছু সম্ভব নয়, ঠিক আছে। তো যাই হোক, তারা তো আর ঘরে মানে মামিদের ঘরে ঢোকেনি, বাট তালা দেখে বুঝতে পেরেছে যে এখানে রিসেন্ট কেউ আসেনি। এবার আমার মেসো মাসে পড়ে যায় যথারীতি, এবং মাসি কিন্তু এই কথাটাকে ভুলতেই পারে না। সে নিজের চোখে যেটা দেখেছে সেটাকে সে ভুলতেই পারছিল না। রাতের বেলা সারা রাত সে একই কথা ভেবে গেছে। পরের দিনকে তারা জানতে পারছে তার মামির, মানে মেসোর মামির মারাত্মক শরীর খারাপ, মারাত্মক। সে একেবারে মাথা তুলতে পারছে না এরকম। এবং ওই ঘটনার পরদিন থেকে যে শরীর খারাপ হয়েছে, 4 দিনের মাথায় মামি মারা যায়, ঠিক আছে। তারপর থেকে ওই উপরের তলায় মামি ছেলে আর মামির হাজবেন্ড, মানে মেসো আর মেসোর মামা আর মামার ছেলে দুজনে থাকতেন। এবং যেহেতু রান্নাবান্না করার সমস্যা, তারপর থেকে কিন্তু একটু হলেও তারা নিজেদের স্বার্থে আর কি কথা বলতো, হ্যাঁ, আমার মাসি আর মেসোর সাথে। এবং যেহেতু খাবারটা কিছুভাবে জোগাড় করা যায় সে কথা বলতো। এবং যেহেতু আমার মেসোর একটু নরম স্বভাবে, তো সেজন্য তারা বলেই দিয়েছিল যে খাওয়া দাওয়ার সমস্যা নেই, তো আমরা এখানেই খাবে। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে আমার মেসোর যে মামি, তিনি কিন্তু গান বাজনা করতো, হ্যাঁ, মানে অত প্রফেশনাল ছিল না, কিন্তু হারমোনিয়াম ছিল এবং নিজেই বিকেল বেলায় মাঝে মাঝে এরকম গান বান করতো এবং রেওয়াজ করতো আর কি। উনি মারা যাওয়ার 2 দিন পরে, ঠিক আছে, আমার মাসি বাড়িতে কেউ ছিল না তখন, শুনতে পাচ্ছে উপরের তলা থেকে হারমোনিয়ামের শব্দ আসছে, গানের শব্দ না, জাস্ট কেউ যেন হারমোনিয়াম বাজাচ্ছে। আমার মাসি সেই সময় পিলে চমকে যায়, এটা কি করে সম্ভব। এবং সেই সময় কেউ ছিল না, না আমার মেসো ছিল, না মেসোর মামা এবং মামার ছেলে, কেউ ছিল না বাড়িতে। পুরো বাড়িতে, দুতলা বাড়িতে আমার মাসি একা। এবং সে শুনতে পাচ্ছে যে বাড়িতে কেউ যেন হারমোনিয়াম বাজাচ্ছে, এবং সেটা যার হারমোনিয়াম সে বেঁচেই নেই। কোনোভাবে সে কিছুক্ষণের মানে নিজের ঘরে ছিল আর কি, কিছুক্ষণ পরেই তার ওই মামা এবং মামার ছেলে দুজনে চলে আসে, এবং তারা আসার পরেই কিন্তু শব্দটাও বন্ধ হয়েছে, ঠিক আছে। এবার সেই কথাটা তার হাজবেন্ডকে, মানে মেসুকে বলেনি, জানে যে বলে কোনো লাভ নেই, ঠিক আছে। তো মাঝে মাঝেই কিন্তু এরকম হারমোনিয়াম বাজার শব্দ আসতো। এবং আরেকটা যেটা, সেটা হচ্ছে রাত নেই দিন নেই, মনে হতো কেউ যেন শিলনোড়াতে মশলা বাটছে আর কি, যেটা কিন্তু ওই মামি করতো আর কি। এই শব্দটাও কিন্তু আমার মাসি পেত তার মারা যাওয়ার কয়েকদিন পর থেকে। এই দুটো জিনিস, একটা হচ্ছে হারমোনিয়ামের শব্দ, একটা হচ্ছে এই শিলনোড়ায় মশলা বাটার শব্দ। এই আওয়াজটা যখন তখন হতো। মানে একদিনকে আমার মাসি বলছিল যে সে শুয়ে রয়েছে, সে দেখছে রাত্রি তখন 1:30-2 বাজে, হঠাৎ করে তার ঘুমটা ভেঙে গেছে একটা শব্দে। কি শব্দ না, কেউ যেন ওপর থেকে মনে হচ্ছে কেউ যেন শিলনোড়া বাজছে। আচমকা, মানে এটা কে করতে পারে, তাই না? এই যে জিনিসগুলো, এই শব্দগুলো, এটা কিন্তু ওদের বাড়ি কেউ পেতো না, মানে মামা বা মামার ছেলে ওরা কেউ পেতো না, শুধু মাসি পেত। এটা অদ্ভুত একটা ব্যাপার, তাই না? এবার আরও একটা জিনিস যেটা হচ্ছে, আমার মাসি যখনই শুয়ে থাকতো দুপুরবেলা বা রাতের বেলা, তার কেমন জানি না মনে হতো যে তাকে যেন কেউ বাজে স্পর্শ করছে, তার গোপনাঙ্গে কেউ যেন টাচ করছে। এটা বাজে স্পর্শ যেটা হয় সেরকম সে ফিল করতো আর কি। এই কথাটা কিন্তু সে তার হাজবেন্ডকেও বলে অনেকবার, কিন্তু কোনো লাভ কিছু হয়নি। এবার যখনই ওরকম বাজে স্পর্শ হতো, মাসি ধরপড় করে উঠে বসতো, এবং সে বুঝতে পারতো যে তার ঘরে কেউ একজন ছিল, হ্যাঁ, যে কিনা চলে গেল, ঠিক আছে, মানে কারোর একটা প্রেজেন্স ছিল সে ঘরের মধ্যে, চলে গেল। মাসি আমার মাকে আর আমার দিদাকে বলতো, হ্যাঁ, আমাদের দুজনের, মানে আমার মা আর দিদার মুখ চোখের ভঙ্গি পাল্টে যেত। সে বলছে যে তোরা বাড়িটাকে বিক্রি কেন করে দিস না। তখন আমার মাসি বলতো যে আমার মেসোর
যে বাকি যে মাসিরা রয়েছে তারা বাড়িটাকে বিক্রি করতে দেবে না, ঠিক আছে, তারা এই বাড়ির ভাগ চায় কিন্তু বাড়িটা বিক্রি করতে দেবে না। তারা বাড়িটাকে ভাঙাচোরা করে তাদের নিজের নিজের ভাগ বুঝিয়ে নেবে, এরকম একটা ব্যাপার। ওই যে মাসি মারা যায়, মামি মারা যায়, ওই মামি মারা যাওয়ার 1 মাসের মধ্যে মামির যে ছেলে, মামির যে ছেলে, সেও কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, ঠিক আছে। এবং জানা যায় যে সে নাকি বাইকটা চালাচ্ছিল না, যে চালাচ্ছিল সে বেঁচে গেছে, কিন্তু ও পেছনে বসেছিল, ও মারা যায়, ঠিক আছে। ওই দিনের পর থেকে প্রথমে তো ওই মাসি, যে মামি শাশুড়ি, তার একটা আওয়াজ আসতো। তারপর যখন ওই ছেলে মারা গেল তখন কিন্তু আবার ছেলের যে বাইকের শব্দ, সেই বাইকের শব্দ আসতে লাগলো। রাত নেই দিন নেই, প্রত্যেক দিন একটা সময় ছিল আর কি, রাতের ঠিক 10:30 11 বাজলেই তার মনে হতো যে বাড়ির বাইরে কেউ যেন বাইক নিয়ে এসে দাঁড় করলো, বাইকে স্টার্ট একবার বন্ধ হচ্ছে, একবার খুলছে, বন্ধ হচ্ছে, একবার স্টার্ট হচ্ছে, কিন্তু কেউ আর বাড়ির ভেতরে ঢুকতো না, শুধু বাইকেরই শব্দ হতো, ঠিক আছে। এবার মাসির কেমন যেন পাগল পাগল লাগতো। এক পেছনের যে বাড়ি, সেই বাড়ির এরকম বিভিন্ন রকমের শব্দ, ঠিক আছে। এবার ওই যে বাজে স্পর্শ, ঠিক আছে, গোপনাঙ্গে হাত দেওয়া, এইসব জিনিস লেগেই রয়েছে। তারপরে এই নিজের বাড়িতে এই 2 রকমের উৎপাত। আমার মাসি অনেক রকমের তান্ত্রিক বা ওঝা বাড়িতে আনার চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ কিচ্ছু হয়নি। একটা তান্ত্রিক ওঝা কেউ বাড়িতে তন্ত্রবিদ্যা করা তো দূর, বাড়ির চৌখাট পেরোনোর সাহস পায়নি। যেই আসতো পা দিত, পা সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে বলতো এই আমার কাছে বলে চলে যেত। কম করে হলেও 9 থেকে 10খানা তান্ত্রিক বা ওঝা আমার মাসি নিয়ে এসছে বাড়িতে, কিন্তু কোনো লাভ কিচ্ছু হয়নি, ঠিক আছে। একদিনকে কি হয়, আমার তখন পরীক্ষা সব শেষ হয়ে গেছে, হ্যাঁ। তো আমি সেই মাসির বাড়িতে গেছি দুপুরবেলা, মাসির সাথে থাকবো বলে। তখন আমার বাড়িতে আমার বাবা মাও ছিল না, তো আমি বাড়িতে একা একা থাকবো, সেই জন্য মাসির বাড়ি গেছি। আমি দেখছি আমার মাসি না কেমন যেন রুগ্ন হয়ে গেছে, একটা বেশ হেলদি ফিগার, কেমন যেন একটা রোগা হয়ে গেছে, হ্যাঁ। চোখের নিচে কালি, যেন দিনের পর দিন তার ঘুম হয় না, হ্যাঁ। চুলগুলো উস্কো খুস্কো, মানে মাসিকেই যদি রাতের বেলা কেউ দেখে তার একটা ভয় লেগে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মাসির সাথে সারা দুপুরবেলা আমি ছিলাম। আমি কি দেখছি, মাসির মধ্যে অদ্ভুত সব আচার আচরণ। আর মাসি আমাকে ভূতের ঘটনা বলছে, ঠিক আছে। মানে সে সারা প্রত্যেক দিন যেসব জিনিসগুলো ফিল করে, দেখে, হ্যাঁ, সেগুলোকে সে আমার সাথে বলছে। আমি যতবার মাসিকে বলছি যে মাসি আমার ভয় লাগছে, আমাকে বলো না, আমার মাসি আমার হাতটাকে চেপে ধরে, মানে রিস্ট যে চেপে ধরে বলছে যে ভয় লাগছে কেন, তুই শোন আমি আছি তো, তোর ভয় কিসে। হ্যাঁ, এই যে কথাগুলো বলছে, এই কথাগুলোর মধ্যেই না একটা অন্যরকম একটা ব্যাপার রয়েছিল। মানে তার যে কথা বলার ভঙ্গি, আচার আচরণ, এবং সে যেরমভাবে আমার সাথে কথা বলছে, প্রত্যেকটা জিনিস আমাকে ভয় পাওয়াচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আমি কেন এলাম ওই দিনকে, আমার মনে হচ্ছিল আমি কেন এলাম, কেনই বা আমি মাসের কথাগুলো শুনছি, আমি কখন এই বাড়ি থেকে বেরোবো, এই জিনিসগুলো আমার মনে হচ্ছিল। এবার আমি কখন বুঝতে পেরেছিলাম যে মাসে একটা ঘোরের মধ্যে রয়েছে। বিকেলবেলা 5টা 15 20 বাজে 2-3টে বাড়ি পর থেকে একটা তীক্ষ্ণ শাঁখের শব্দ ভেসে আসে, মানে কেউ সন্ধ্যা দিচ্ছিল আর কি। ওই শাঁখের শব্দটাতেই আমার মাসি না কিরকম একটা ধরপড় করে উঠে বসে। তখন সে আমার হাত থেকেও ছেড়ে দেয় এবং বলছে যে কে তুই দুপুরবেলা ঘুমাসিনি, কি করছিস তুই জেগে জেগে। আমি না রীতিমতো শখ। এবং তুমি তো আমার হাত ধরে বলছিলে এতগুলো ভূতের ঘটনা বলছিলে, আমি বলছিলাম চুপ করো, আমার ঘুম পাচ্ছে, আমি এটা ঘুমাতে দাও, আর তুমি এসব বলছো। বলছে আমি তোকে বলেছি ভূতের ঘটনা, আমি কেন বলবো, তুই ভয় পাস, তোকে আমি বলতে পারি। আমি না জাস্ট রীতিমতো চমকে গেছিলাম ওই সময়টা। মানে আমার তখন মনে হচ্ছিল যে কেউ না কেউ ওই সময়টা মাছির ওপর ভর করেছিল। হ্যাঁ, আমি ঘটনা মাকে বাড়িতে এসে বলি, হ্যাঁ, মাও কিন্তু রীতিমতো চমকে গেছিল, ঠিক আছে।
তো একদিনকে কি হয়, আর একটা ঘটনা, আমার মাসির এলাকাতে একটা মহিলা রয়েছে, মানে মাসির বন্ধু আর কি। তার কথা ছিল মাসির বাড়িতে আসার, কোনো একটা কারণে মাসির বাড়িতে আসার কথা ছিল, এবং মাসিকে আগের থেকে বলেছিল যে এই সময় আমি এই দিনকে এই সময় আমার বাড়িতে যাব। তখন আমার মাসি বলেছিল যে যখন তুমি আসবে একটু আমাকে কল করে নিও, কারণ আমি বাড়িতে সেই সময়টা নাও থাকতে পারি। ঠিক আছে, ওই সময়টা মহিলাটা আসে। সে দেখছে বাড়িতে লাইট জ্বলছে, তো সে রীতিমতো ডাকে, আমার মাসির নাম সপ্তমী। সপ্তমী বাড়িতে আছো নাকি, এরকম করে ডাকে। বাড়ির ভেতর থেকে শব্দ আসে যে হ্যাঁ দাঁড়াও আসছি, দাঁড়াও একটু, এরকম করে শব্দ আসে। এরপরে ওই মহিলাটা দাঁড়িয়ে রয়েছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। ঠিক আছে, 25-30 মিনিট হয়ে গেছে মহিলাটা বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। তারপর গিয়ে ওই মহিলাটা যখন মাসিকে ফোন করেছে, বলছে কি গো তুমি, হ্যাঁ আসছি বলে কোথায়, তুমি এখন দরজা খুলছো না? তখন মাসি বলছে আমি তো বাইরে, আমি তো বাড়িতে নেই, আমি তো তোমাকে বললাম তোমাকে ফোন করে আসছো, তুমি ফোন না করে চলে এসছো। তখন ওই মহিলা বলছে তুমি বাইরে, এটা কি করে সম্ভব? তখন আমি মাসি বলছে যে কেন, কি হয়েছে, ও তোমার কতক্ষণ লাগবে আসতে, তুমি তাড়াতাড়ি এসো। বলছে দাঁড়াও আসছি 5-10 মিনিট। 5-10 মিনিট পরে এলো। ওই মাসি ওই মহিলাটাকে নিয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে জিজ্ঞেস করছে যে কি হয়েছে বলো। তখন ওই মহিলা বলছে যে সে নাকি বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। সে দেখছে বাড়িতে লাইট জ্বলছে, তো সে ভেবেছে হয়তো বাড়িতে মাসি রয়েছে, সেজন্য বাইরে ডাক দেয় মাসির নাম নিয়ে। বাড়ির ভেতর থেকে একটা শব্দ আসে যে হ্যাঁ দাঁড়াও আসছি, এই তো। তারপরে প্রায় আধ ঘন্টা ধরে সে দাঁড়িয়ে রয়েছে, কেউ দরজা আর খোলে না। তারপরে সে নাকি ওখানে মাসিকে কল করে বলে এরকম। তারপরে মাসির কথাগুলো শুনে রীতিমতো চমকে গেছিল। ঠিক আছে, এবার মাসি এরকম মুখ চোখ হাব ভাব দেখে ওই মহিলা বুঝতে পেরেছে কোনো সমস্যা রয়েছে এখানে। তখন মহিলারা জিজ্ঞেস করে যে কি হয়েছে, তোমার মুখ চোখ এরকম দেখছি এবং তোমার শরীরটাও কিরকম দুর্বল লাগছে, কিছু হয়েছে, সমস্যা কিছু বলতে পারো। মাসি তখন কেঁদে ফেলে ওই মহিলার সামনে, মানে হাউমাউ করে কাঁদছে এবং তার যত সমস্যা সমস্ত কিছু বলছে, যে সে রীতিমতো পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তখন সে মহিলা বলে যে তার বাড়িতে, মানে তার চেনাশোনা আর কি একটা তান্ত্রিক রয়েছে। সে তান্ত্রিক নাকি বেশ জাগ্রত একজন, এবং সে নাকি এইসব ভূত প্রেত এসব তাড়াতে পারে। তখন আমার মাসি বলে যে এইসব অনেক হয়ে গেছে, প্রায় 9-10 জনকে আমি ডেকেছি বাড়িতে, কেউ আসে না। ঠিক আছে, তখন ওই মহিলা বলছে ওই মহিলা যে তান্ত্রিক সেও কিন্তু আসে না, তোমাকে বাড়ির যে মাটি, সে মাটি তার কাছে নিয়ে যেতে হবে, সে ওখানে বসে বসে প্রতিকার বলে দেবে, এর আগে তোমাকে নিজেকেই করতে হবে। তো তখন আমার মাসি বলে যে ঠিক আছে তাহলে যাবো একদিনকে। তখন ওই মহিলাটা বলছে মাসিকে যে অমাবস্যার দিন দেখে একদিন যেতে হবে। তো তারা ঠিক করে যে একটা অমাবস্যার দিন যাবে। এই যে যেদিনকে এইসব কথাবার্তা হয়, পরের দিনকে আমার মাসি আমার মাকে ফোন করে বলছে তার যে মামা শ্বশুর তিনি মারা গেছে। কি করে মারা গেছে, যে বিকেলবেলায় আমার মাসি উপরে গেছে তাকে চা দিতে। সে দেখছে তার যে আরামকেদারা সেখানে সে বসে রয়েছে, তার চোখটা উপরের দিকে, মণিগুলো উপরে, এবং তার জিভটা বাইরে বেরিয়ে এসছে, এবং তার হাতগুলো তার বুকের উপরে। অনেকবার ডাকাডাকি করছে, কোনো সাড়া শব্দ নেই। তারপরে সে বুঝতেই পারে যে তিনি আর নেই। ঠিক আছে, অদ্ভুতভাবে তার মৃত্যু ঘটে, অদ্ভুতভাবে, মানে কোনো এরকম মৃত্যু শায়দ কোনোদিন সম্ভব নয় আর কি। হঠাৎ করে কোনো রোগ নেই, ব্যাধি নেই, হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়। মানে যেদিনকে থেকে আমার মেশোর মামি মারা যায়, তার সেই দিন থেকে 4 মাসের মধ্যে কিন্তু বাকি দুজনে মারা যায়। মানে দেখতে গেলে 4 মাসের মধ্যে একটা ফ্যামিলি, আমার মেশোর মামা মামি আর ছেলে 3 জনে মারা যায় 4 মাসের মধ্যে। এবার আমি যখনই ওই বাড়িতে যেতাম, আমিও কিন্তু ফিল করতাম যে যখন আমি শুয়ে থাকতাম দুপুরে বা রাতে, কেউ আমার বাজে স্পর্শ করছে, কেউ আমার গোপন অঙ্গে হাত দেওয়ার চেষ্টা করছে, এরকম কিছু। কিন্তু আমি যখনই ঘুম থেকে উঠতাম, মানে ধপা করে উঠে বসতাম আর কি, আমি ওই জিনিসটা বুঝতে পারতাম না যে এই যে সামনে থেকে কেউ চলে গেল বা কিছু, এবার এক্ষুনি এখানে ছিল, যেটা আমার মাসি বুঝতে পারতো, সেটা আমি বুঝতে পারতাম না। এই জবের থেকে আমি এই জিনিসটা ফিল করা শুরু করেছি,
বাজে স্পর্শ বা কিছু, তবে থেকে কিন্তু আমি মাসির বাড়ি যাওয়া কমিয়েই দিয়েছিলাম। একদিনকে দুপুরবেলা আমি মাসির বাড়িতেই ছিলাম, ঠিক আছে। আমার যখন মাসির ঘরে ঢুকেছি, কোনো একটা কারণে আমি ঢুকেছিলাম, বারান্দায় গেছিলাম, আমি দেখছি দুপুর তখন 3টে 3:30 বাজে, ওই যে বাড়িটা পেছনে যে বাড়িটা আর কি, যে বাড়ি থেকে সব কিছু উৎপাত শুরু হয়, সেই বাড়ি থেকে দোতলায় একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে, যার মুখটা খুব একটা ভালোভাবে তো বোঝা যাচ্ছিল না, কিন্তু এটুকুনি বোঝা যাচ্ছিল পুরো মুখ হাত পা একবারে সাদা ফ্যাকাশে। তার পরনে একটা সাদা ওই স্ট্যান্ডো গেঞ্জি টাইপের কিছু পরেছিল, এবং সে কিন্তু ওই মাসির দিকে, মানে আমার দিকে আর কি, তাকিয়ে হাসছিল। মানে মাসিদের যে বারান্দা, সেই বারান্দার দিকে তাকিয়ে হাসছিল অদ্ভুতভাবে। এবার আমি যখন ফিরে এসে আমার মাসিকে বলি যে তোমরা যে বলো এখানে কেউ থাকে না, কিন্তু আমি এক্ষুনি দেখলাম যে ওই বাড়ির দোতলায় একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে। তখন ওই যে মাসি আমাকে বলে যে এটা হতেই পারে না, ওখানে কেউ নেই। আমার তখন প্রচণ্ড পরিমাণ ভয় লেগে যায়, এবং সেদিনের পর থেকে আমি মাসির বাড়ি যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলাম, ঠিক আছে। আর মাসিও কী করবে কিছু বুঝতে পারতো না, কারণ ওই পেছনে বাড়ির যে আত্মা, সেই আত্মার উৎপাত, তারপর নিজের বাড়িতে উপরের তলায় একই সাথে 3টে আত্মা, তাদের উৎপাত। মাসি রীতিমতো পাগল পাগল তার লাগতো। এবার মেশো বুঝতে পারতো, কিন্তু মেশো সেরকমভাবে কিছু বলতো না, ঠিক আছে। তো ওই অবসর দিনকে আমার মাসি এবং ওই যে মহিলা দুজন মিলে যায়, ঠিক আছে। গিয়ে প্রথমে সব কিছু বলে। প্রথম দিনকে আমার মাসি সমস্ত পুরো ঘটনা A to Z সমস্ত কিছু ওই মহিলাকে বলে, এবং শোনার পরে সে বলে তুই একটা কাজ কর, একটা কৌটোর মধ্যে বাড়ির মাটি নিয়ে আসবি। মাসি পরের দিনকে নিয়ে যায়, ঠিক আছে, পরের অমাবস্যাতে নিয়ে যায়। সেই মাটি দেখে বলছে ভয়ঙ্কর, এই বাড়ি ভয়ঙ্কর, কারোর পক্ষেই সম্ভব না এই বাড়ি ঠিক করা, ঠিক আছে। আমি তোকে প্রতিকার বলতে পারি, আমি তোকে বলতে পারি যে বাড়িতে কী কী হচ্ছে, কিন্তু বাড়ি থেকে কিন্তু বেরোবে না, ঠিক আছে। প্রথমে ওই মহিলা বলা শুরু করে যে ওই যে পেছনে যে পরিত্যক্ত বাড়িটা, সে বাড়িতে যে ছেলেরা থাকতো আর কি, একটাই ছেলে থাকতো, সে নাকি একটু কি বলবো, পাড়ায় যত সব মহিলা রয়েছে ওদের একটু লাইন মারতো আর কি, ঠিক আছে। অনেকের সাথে অনেক বাজে সম্পর্কে জড়িয়ে পড়েছিল, ঠিক আছে। মানে একটু মেয়েবাজ টাইপের একটু ছিল আর কি বলতে গেলে। পাড়া বৌদিদের একটু লাইন ফাইন মারতো, এবং অনেকের সাথে দিনে রাতে সম্পর্ক ছিল এরকম আর কি, শারীরিক সম্পর্ক ছিল এরকম। একদিনকে ওই গ্রামের অনেকে দেখে নিয়েছিল যে তাদের নিজেদের ওয়াইফের সাথে ওই লোকটা এরকম এরকম সব কিছু করছে। সেই সময় কিন্তু কয়েকজন মিলে তাকে, ওই লোকটাকে এমনভাবে মারে, বাজেভাবে মারে, সে ওই বাড়িতেই থাকতে থাকতে মারা যায় নিজের থেকে। কারণ বাজেভাবে মেরে ওই নিজের ওই যে লোকটা ওই বাড়িতে ওকে ফেলে রেখে দিয়েছিল মেরে, ঠিক আছে। এবার ও না খেতে কিছু খেতে পারতো না, ওই ব্যথার জায়গায় মলম লাগাতে পারতো বা কিছু করতে পারতো, ঠিক আছে। তো ওখানে পড়ে পড়েই, নিজের বাড়িতে পড়ে পড়েই সে মারা যায়। ওই পর থেকে, ওই মারা যাওয়ার পর থেকে কিন্তু ওর যে আত্মাটা ওই বাড়ির মধ্যে বন্ধ হয়ে যায়, এবং বাড়ির আশেপাশেই যত সব মহিলা রয়েছে তাদেরকে ভয় দেখায়, না হলে তাদের সাথে ওই আত্মা হই শারীরিক সম্পর্ক করার চেষ্টা করে, যেটা আমার সাথে এবং আমার মাসির সাথে করতো আর কি, করার চেষ্টা করেছিল, এইসব আর কি করতো। এবার ওই যে আমার মাসি দেখেছিল আমার মেশোর মামিকে ওই ছাদের মধ্যে বসে থাকতে, সেটা কে করেছিল, আমার মেশোর যে কয়েকটা মাসি রয়েছে তাদেরই মধ্যে একজন আমার মেশোর মামাদের ঘরে প্রেত চালান করেছিল, ঠিক আছে। প্রথমে আমাদের ঘরে করা, মানে আমার মাসি মেশোর ঘরে করার চেষ্টা করেছিল, যেহেতু আমার মাসির ঘরে বিশাল বড় একটা কালী মূর্তি রয়েছে, যেটা আমার মাসিরই, বেশ বড় করে প্রত্যেক দিন আমার মাসি পুজো করে, সেজন্য কিছু করতে পারেনি। সেই জন্য ওই মামাদের ঘরে ওই মাসিদের মধ্যে কোনো একজন প্রেত চালান করে। এবার প্রেত চালান করে প্রথমে
মেশোর মামিকে মারে, তারপর ছেলেকে মারে এবং তারপর মামাকে মারে। 4 মাসের মধ্যে পুরো ফ্যামিলিকে প্রেত চালান করে তারা মারে। কারণ হচ্ছে সম্পত্তি যাতে ভাগটা কমে যায়, ঠিক আছে। এরপর থেকে অনেকভাবেই কিন্তু আমাকে মানে আমার মাসিকে আর কি মারার চেষ্টা করে। হ্যাঁ, কোনো সময় আমার মাসি বাথরুম থেকে বেরোচ্ছে, হঠাৎ করে পড়ে গেল। কোনো সময় সে ছাদ থেকে নামছে, সিঁড়ি দিয়ে ধর্মর করে পড়ে গেল। অনেক অনেক এরকম ঘটনা ঘটেছে, ঠিক আছে। কোনো সময় সে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা সাইড দিয়ে ভোঁ করে একটা বাইক বেরিয়ে গেল। অনেকভাবে মানে অগুন্তিবার এরকম মারার চেষ্টা করেছে। কিন্তু যেহেতু আমার মাসির হাতে ওই মা কালীর কবজ রয়েছে, কোনোভাবেই কিন্তু মাসিকে কোনো ক্ষতি করতে তারা পারেনি, ঠিক আছে। এবার এই জন্য ওই যে প্রেত চালানোর যে আত্মাটা, সেটা কিন্তু আমাদের মাসিদের বাড়িতেই ঘোরাফেরা করে, যে একটা সুযোগ পাবে এবং মাসি আর মেসোকে শেষ করে দেবে, কিন্তু কোনোভাবেই কোনো সুযোগ পায় না। এবার ওই যে আত্মাগুলো আমার মাসি মেসোর মামা মামি এবং ওই যে ছেলের যে আত্মাটা, ওই 3টে আত্মাকে কিন্তু বেঁধে রেখেছে ওই যে প্রেত চালানোর যে আত্মাটা। ওই প্রেত চালানোর যে আত্মাটা সেই কিন্তু এই 3 জনের আত্মাকে কন্ট্রোল করছে, ঠিক আছে। যে পুরো বাড়িতে তাদেরকে আমার মাসি আর মেসোকে তাড়ানোর জন্য বা কিছু করার জন্য, মানে যাতে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়, যাতে তাদের কোনো ক্ষতি হয়, এইসবের জন্য তাদের চালনা করছে। আর ওই যে ওই আত্মাটা, যেটা পরিত্যক্ত বাড়ি আত্মাটা, ওর সাথে এদের কোনো সম্পর্ক নেই। ও আলাদা আত্মা, এরা মানে দুজনের কোনো লিঙ্ক আপ নেই আর কি। কিন্তু দিনের পর দিন বাড়িতে এতগুলো আত্মার মধ্যে বাস করা একটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল মাসির পক্ষে, মেসোর পক্ষে। তো মাসি বলেছিল, ওই মহিলার সামনে কেঁদে ফেলেছিল এবং বলেছিল কিছু একটা প্রতিকার বলুন, আমি এ বাড়িতে থাকতে পারবো না, কারণ এই বাড়ি বেচতে দেবে না আমার হাজবেন্ডের যে মাসি রয়েছে তারা। তখন ওই মহিলাটা একটা বোতলের মধ্যে জল ভরে সেখানে কিছু মন্ত্র পড়ে দেয় এবং বলে যে 2খানা অমাবস্যা অবধি, মানে প্রথম অমাবস্যা এবং শেষ পরের অমাবস্যা, দুটো অমাবস্যা অবধি প্রত্যেক দিন সকালবেলা উঠে বাসি কাপড়ে বাড়ির যে প্রত্যেক কটা কোনায় কোনায় 1 ফোঁটা করে জল দিবি, মানে হাতে মুঠো করে জল দিবি। হ্যাঁ, প্রত্যেক কটা কোনায় দিতে হবে বাসি কাপড়ে। তো এটাও বলেছিল যে বাড়ির যে আত্মাগুলো রয়েছে আর কি, তাদেরকে সে বের করতে পারবে না, কিন্তু এই জিনিসটা করলে কিন্তু তারা তোদের কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে। তোরা যেরকমভাবে রয়েছিস থাকবি, তোদের কোনো রকম কোনো ক্ষতি তারা করতে পারবে না, তারা তাদের মতো থাকবে। যতই চেষ্টা করুক কোনো ক্ষতি ওরা তোদের করতে পারবে না, ঠিক আছে। এরপর তারা ফিরে আসে। এবার প্রত্যেক দিন মাসি ওরা করতো এখনো অবধি। আমার মাসি বলে যে রাত হলে সেই যে শব্দ, ঠিক আছে, ওই শব্দ সে শুনতে পায়, হারমোনিয়ামের শব্দ, শিলনোড়া বাটার শব্দ, বাইকের স্টার্ট দেওয়ার শব্দ, প্রত্যেক কটা জিনিস এখনও আমার মাসির বাড়িতে হয়, ঠিক আছে। এবং ওই যে বাজে স্পর্শ বা গোপনাঙ্গে হাত দেওয়া, এই জিনিসগুলো অনেক কমে গেছে। কিন্তু এই যে শব্দ, ভয় দেখানো, এই জিনিসগুলো কিন্তু এখনও হয়। মাঝে মাঝে আমার মাসি মনে হয় কেউ যেন তার পাশ দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, সে যেখানেই যাচ্ছে কেউ যেন তার পাশে হেঁটে বেড়াচ্ছে। সে যখনই রাতেবেলা ঘর থেকে বেরোয় জল খাওয়ার জন্য ডাইনিং রুমে আসে, সে দেখে যে অলরেডি ডাইনিং রুমে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। কেউ যেন তাকে বাথরুম থেকে বেরোনোর সময় ধাক্কা মেরে দিল। এই জিনিসগুলো হতেই থাকে, এখনও হয়, ঠিক আছে। এটা কোনো প্রতিকার আজ অবধি কেউ করতে পারেনি, ঠিক আছে। তো এটা ছিল আজকের ঘটনা, ভয়ঙ্কর ঘটনা, যার কোনো প্রতিকার এখনো অবধি হয়নি এবং আমার মাসি জানেও না যে প্রতিকার হবে কিনা, ঠিক আছে, কেউ করতে পারবে কিনা। তো ঘটনা শুনে আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন চ্যানেলকে। এবং আপনাদের জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন pretlok00@gmail.com এই মেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।